আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাহিরে হাড় কাঁপানো ঠান্ডা, সকাল থেকেই তুষার ঝরছে বৃষ্টির মতো। তুষার বৃষ্টি মাথায় করে জেফরি আর আয়ুব হাদিকে নিয়ে অফিসে এসে বসলেন উমাইর হাসান। ভূমিকা না করেই মূল কথায় চলে এলেন তিনি। জাইহান কাশ্মীরি আবার এসেছিলেন। তার একমাত্র সন্তান কোথায় আছে, বেঁচে আছে না মরে গেছে জানতেই হবে। আমাদের প্রতিটি পা ফেলতে হবে জেনে বুঝে, চূড়ান্ত সতর্কতার সাথে। এখানে রূপই বড় কথা নয়, আমাদের এক ভাইকে সাহায্য করাই বড় কথা। মুসলমানের সন্তান মুসলমানের বুকে ফিরিয়ে দেওয়ার নিয়তে কাজ করব আমরা। জেফরি, তুমি ছদ্মবেশ নিয়ে চলে যাবে দিল্লিতে। ওয়েস্টার্ন রেসিডেন্সিয়াল হোটেলে গিয়ে উঠবে। তাপস রায় তো মারাই গিয়েছে, তার ছোট ভাই তপন রায়ের সাথে ভাব জমাবে। পীয়ূষ নারায়ণের সাথে বন্ধুত্ব করবে। তাদের কাছ থেকে মোহাম্মদের ব্যাপারে জানার চেষ্টা করবে। আমি চাই তুমি আজই চলে যাও। জাইহান কাশ্মীরের কার্ড অশোক রায়ের বাড়ির ঠিকানা নিয়ে দুদিন পর এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন জেফরি হাসান জাসুস। যথাসময়ে উড়াল দিল প্লেন। ঠিক 1.5 ঘন্টা পর ল্যান্ড করলো দিল্লি এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি নিল জেফরি। ছুটল আগপাড়ার দিকে। দারুণ ছদ্মবেশ নিয়েছে সে। মাথায় লম্বা চুল, হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি, পায়ে পলিশ করা জুতো, চোখে ভিআর ব্র্যান্ডের চশমা, গোফ জোড়া বড় বড়, পোশাক আশাকে ব্যবসায়ীর মতো গেট আপ। উমাইর হাসানের কথা মতো ওয়েস্টার্ন রেসিডেন্সিয়াল হোটেলেই উঠল জেফরি। 10 তলার 8 নম্বর রুমটা খালি ছিল, সেটাই পেয়ে গেছে। রাতে চমৎকার ঘুম হলো। ফজর পরে কিছুক্ষণ ঘুমালো। আবার ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো। তারপর নেমে এলো নিচে। রেস্টুরেন্টে নাস্তা সেরে চারপাশের দৃশ্য দেখতে দেখতে হাঁটতে থাকলো অশোক রায়ের বাড়ির দিকে। দূরের আকাশে সাদা ফুটবলের মতো বিশাল সূর্যটা তেতে উঠছে। মস্ত দানবটাকে কেউ যেন রাগিয়ে তুলছে ধীরে ধীরে। প্রচণ্ড উত্তাপ ছড়িয়ে দিতে দিতে আলোকিত করে যাচ্ছে চারপাশের পৃথিবী। বাতাস যেন উত্তপ্ত আগুনে জাল দেওয়া দুধের স্বরের মতো ঘন। ঠিক মতো শ্বাস প্রশ্বাস নেয়াই দায়। সেই ছোট্টবেলায় জেফরি একবার এসেছিল দিল্লিতে। তখনকার দিল্লির সাথে আজকের দিল্লির তফাৎটা আকাশ পাতাল। মানুষের কোলাহল, চিৎকার, চেঁচামেচি, গাড়ি ঘোড়ার অসহনীয় হুইসেল যে কোনো মানুষকে অতিষ্ঠ করে তোলার জন্য যথেষ্ট। পরিবেশও যাচ্ছে তাই। মানুষ রাস্তাঘাটে দেদারসে সিগারেট ফুঁকছে। পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই। হাঁটতে হাঁটতে অশোক রায়ের বাড়ির সামনে চলে এলো জেফরি। বাড়িটার উপর চোখ রেখে আঙিনায় 2টো চক্কর দিল। বাড়ির আশেপাশেই আগোপাড়া কলেজিয়েট স্কুল। স্কুলের সামনে বিশাল মাঠ। মাঠকে মাঝখানে রেখে চারপাশে দাঁড়িয়ে আছে স্কুলের ভবনগুলো। মাঠের এক পাশে রয়েছে বসার বেঞ্চি। বেঞ্চিতে বসেই বেশ নজর রাখা যাবে বাড়িটার উপর। একটা বেঞ্চির দিকে এগিয়ে গেল জেফরি। অশোক রায়ের বাড়ির দিকে মুখ করে বসে পড়ল আরাম করে। হঠাৎ একটি প্রাইভেট কার এসে থামলো অশোক রায়ের বাড়ির সামনে। লাল টুকটুকে একটি কিশোরী মেয়ে নেমে এলো পেছনের দরজা খুলে। বয়স বড়জোর 15-16 হবে। চপলা মেয়ের মতো চঞ্চল পায়ে ঢুকে পড়ল অশোক রায়ের বাড়ির ভেতরে। গ্যারেজ পেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে দেখা গেল তাকে। এরপর কিছুক্ষণ পেরুতে না পেরুতেই বেরিয়ে এলো ফুপিয়ে কাঁদতে কাঁদতে। ড্রাইভার দরজা খুলে দিল। গাড়িতে ঢুকে পড়ল মেয়েটি। গাড়ি চলতে শুরু করলো পশ্চিমের রাস্তা ধরে। চোখের আড়াল হওয়ার আগ পর্যন্ত সেদিকেই তাকিয়ে থাকলো জেফরি। কে এই মেয়ে? কেন এসেছিল এই বাড়িতে? কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো কেন সে? প্রশ্নগুলো খচখচ করতে শুরু করলো জেফরির মনে। ঘন্টা 1.5 পর ব্যাট বল হাতে বেরিয়ে এলো 2 কিশোর। 10 বা 12 বছর হবে দুইজনেরই বয়স। সম্ভবত 2 ভাই। খেলতে শুরু করলো অশোক রায়ের বাড়ির আঙিনায়। ওদের সাথে একটু বাপ জমানো যাক। উঠল জেফরি। কাছাকাছি গিয়ে দাঁড়ালো। দুজনের মধ্যে গা গতরে যে একটু বড় সে ব্যাট করছিল। নাগালের মধ্যে বল পেতে সজোরে হাঁকালো সে। বলটা গিয়ে পড়ল জেফরির সামনে। বলটা তালুবন্দি করে বলার দিকে ছুড়ে দিল জেফরি। সে থ্যাংক ইউ বলে আবার বল করতে শুরু করলো। কিছুক্ষণ খেলার পর ক্লান্ত হয়ে গেল দুজনেই। বাড়ির গেটের পাশে উঁচু একটা জায়গায় বসলো ওরা। জেফরি এগিয়ে গেল ওদের দিকে। মিষ্টি করে হাসি দিয়ে বলল, নাম কি তোমাদের? আমি বিহুর রায়চৌধুরী। তাদের মধ্যে যে বড় সে বলল লাজুক হেসে। আর ও আমার ছোট ভাই রিদিম রায়চৌধুরী। খুব সুন্দর নাম তোমাদের, দেখতেও খুব সুন্দর তোমরা। তোমাদের হাসিটাও চমৎকার। তো তোমাদের আব্বুর নামটা কি বলবে? দুজনকে উদ্দেশ্য করেই আদুরে গলায় প্রশ্ন করল জেফরি। আব্বুর নাম তাপস রায় চৌধুরী, উত্তর দিল বিহুষ রায়। কি করেন তোমার আব্বু? তাপস রায় মারা গেছে জেনেও প্রশ্নটা করল জেফরি। আব্বু মারা গেছেন বলেই উদাস হয়ে গেল বিহুষ রায়। মেঘের মতো দুঃখের ছায়া পড়ল চেহারায়। রিদিমও কেমন যেন দুঃখী দুঃখী একটা ভাব করে বসে থাকলো চুপ করে। 2 কিশোরের দুঃখী মুখ দেখে মায়া লাগলো জেফরির। ওদের সাথে একাত্ম হয়ে সেও চুপ করে থাকলো কিছুক্ষণ। তারপর বলল, কিছুক্ষণ আগে একটি মেয়ে এসেছিল তোমাদের বাড়িতে। কে এসে কাঁদছিল কেন এমন করে?
জেফরির প্রশ্ন শুনে তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো দুই ভাই। কিছুক্ষণ পর রিদিম রায় বলল, চিনি না, মাঝে মাঝে আসে, আম্মুর সাথে ঝগড়া করে আর বলে অসীম কই, অসীম কই। অসীমটাকে? আর সে থাকে কোথায় বলতে পারো? আবারও আদুরে গলায় প্রশ্ন করলো জেফরি। না, জানি না, মনে হয় আম্মু বলতে পারবেন। গেটের ভেতর থেকে হঠাৎ হস্তদস্ত হয়ে বেরিয়ে এলো একজন সিকিউরিটি গার্ড। বিহুসায় আর রিদিম রায়কে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম ডাকছেন, দ্রুত যাও। পরিমরি করে উঠে দাঁড়ালো দুই ভাই। জেফরির দিকে তাকিয়ে মিষ্টি করে মুচকে হাসি দিল। তারপর প্রায় দৌড়ে চলে গেল গেটের ভেতর। জেফরি ফিরে এলো রুমে। খাওয়া দাওয়ার পর্ব সেরে ফেলতে হবে। কিছুক্ষণ পর নেমে এলো রেস্টুরেন্টে। ক্যাশ কাউন্টারের একেবারে সামনের টেবিলে বসে পড়লো। খেয়ে দিয়ে সেখানেই বসে থাকলো কিছুক্ষণ। পীযূষ নারায়ণ বসে আছে ক্যাশ কাউন্টারে, খুব ব্যস্ত সে। তার কথাই বলে দিয়েছিলেন উমাইর হাসান, বন্ধুত্ব করতে হবে তার সাথে, তপনের সাথেও খাতির জমাতে হবে, কিন্তু সেটা কিভাবে করবে ভেবেই পাচ্ছে না। ঠিক তখনই ঘটল ভয়ঙ্কর এক ঘটনা। হঠাৎ করেই হরিমরি করে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ল তিন যুবক। তিনজনের মাথায় টাক, চেহারা ভয়ঙ্কর দর্শন, পিঠে ব্যাকপ্যাক, হাতে রিভলভার। তিনজনের দুজন দাঁড়িয়ে গেল দরজায় পাহারা দেওয়ার জন্য, অন্যজন এগিয়ে গেল ক্যাশ কাউন্টারের দিকে। অস্ত্র দেখিয়ে চোখের পলকে ক্যাশ কাউন্টারের ড্রয়ারের দখল নিল সে। রুপির বান্ডেলগুলো চালান করে দিতে শুরু করলো পিঠে ঝুলানো ব্যাকপ্যাকের ভেতর। পুরো বিষয়টা বুঝতে একটু সময় লাগলো জেফরির। ঝড়ের বেগে মাথা চলতে শুরু করলো তার। কিছু একটা করতে হবে এবং সেটা করতে হবে খুবই দ্রুত। যে টেবিলে বসেছিল জেফরি সেটার নিচে ঢুকে পড়ল সে। সন্ত্রাসীটা রুপির বান্ডেল নিয়ে ব্যস্ত তখনও। পা বাড়িয়ে ঠিক তার দুই হাঁটুর জোড়ায় আঘাত করল সে। চিৎপটাং হয়ে পড়ে গেল সন্ত্রাসীটা। হাত থেকে ছিটকে গেল রিভলভার। দ্রুত সেটা হাতিয়ে নিল জেফরি। চেপে বসল সন্ত্রাসীর বুকের উপর। তার মাথা বরাবর তাক করলো অস্ত্রটা। ওদের অস্ত্র ফেলে দিতে বল, নইলে গুড়িয়ে দিব তোর মাথা। বলেই সন্ত্রাসীটার মাথায় সজোরে আঘাত করলো জেফরি। আঘাতের চোটে চোখে সর্ষে ফুল দেখার দৃশ্য হলো। চোখ দুটো পিটপিট করতে করতে সন্ত্রাসীদের অস্ত্র ফেলে দেওয়ার আদেশ দিল সে। কিন্তু তার সঙ্গীরা অস্ত্র ফেলল না। ফাঁকা গুলি ছুটতে ছুটতে হারিয়ে গেল চোখের আড়ালে। পীযূষ নারায়ণ থানায় ফোন করলেন। পুলিশ হাজির হওয়ার আগেই জনতার হাতে গণধোলাই খেয়ে আধামরা হয়ে পড়ে থাকলো সন্ত্রাসীটা। অবশ্য তার আগেই রুপি ভর্তি ব্যাকপ্যাকটা পীযূষ নারায়ণের হাতে তুলে দিয়েছে জেফরি। পুলিশ চলে এলো। সাথে এলো অশোক রায়ের ছোট্ট ছেলে তপন রায় চৌধুরী। 20-এর কোঠায় হবে তার বয়স। সুঠাম দেহের অধিকারী, লম্বাটে মুখ, চোখ দুটো কেমন যেন ঘোলাটে, নাকটা খাড়া, লম্বায় 6 ফুটের কাছাকাছি। সন্ত্রাসীটাকে নিয়ে পুলিশ চলে যেতেই পীযূষ নারায়ণ এগিয়ে এলো জেফরির দিকে। তপন রায়কে দেখিয়ে বলল, বস, এই সেই লোক। তার সাহসিকতার কারণেই 1 লাখ রুপি বেঁচে গেছে আমাদের। ওয়েলকাম ব্রাদার, আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারলে ভালো লাগবে। চলুন আমার অফিসে। তপন রায়ের অফিসটা 12 তলায়। জেফরিকে নিয়ে নিজের অফিসে এলো তপন রায়। সুদৃশ্য সেক্রেটারিয়েট টেবিলের অপর পাশে উঁচু রিভলভিং চেয়ারে বসতে বসতে বলল, এখানে আগে আমার দাদা বসতেন, তার আগে বসতেন আমার আব্বু। বসুন বসুন মিস্টার। জেফরি হাসান জাসুস। চেয়ারে বসলো জেফরি। বসেই প্রশ্ন করলেন, আপনার আব্বু এবং দাদা কি নেই? না, তারা বেঁচে নেই। দাদা খুন হয়েছেন অল্প কয়েকদিন আগে, এখানে এই অফিসেই। আব্বুর অবশ্য বয়স হয়েছিল, তার উপর তার একমাত্র বোনকে অকালে হারিয়ে বিধ্বস্ত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। সাথে ছিল হার্টের অসুখ। বলা নেই কওয়া নেই হঠাৎ স্ট্রোক করলেন। কিছু বুঝে ওঠার আগেই পাড়ি জমালেন পরপারে। আপনার কথা বলুন, কোত্থেকে এসেছেন, কোথায় যাবেন? আমার বাড়ি কাশ্মীরে, শ্রীনগরের কাছে বিজবেহারায়। দিল্লিতে একটি কাজে এসেছি, উঠেছি এখানেই 10 তলার 8 নম্বর রুমে। বাহ বাহ, তাই নাকি? খুব ভালো খুব ভালো। মিষ্টি করে হাসলো তপন রায়। মোবাইলটা হাতে নিল সে। কল দিল ম্যানেজারকে। আমাদের 10 তলার 8 নম্বর রুমে জেফরি হাসান জাসুস নামে একজন উঠেছেন। আমাদের মেহমান তিনি, যতদিন ইচ্ছা থাকবেন, রেস্টুরেন্টে খাবেন, তার কাছ থেকে কোনো বিল নেওয়া যাবে না। বিষয়টি জানিয়ে দেবেন সবাইকে, ওকে? ফোন রাখলো তপন রায়। এর কোনো দরকার ছিল না, আপনার ব্যবহারেই মুগ্ধ আমি। আচ্ছা, আপনার আব্বু নামটা বলবেন একটু? অশোক রায় চৌধুরী। তিনি ছিলেন এই এলাকার প্রভাবশালীদের একজন। তার প্রভাব ও প্রতাপে কাঁপত সারা মহল্লা। অনেক বছর ছিলেন লন্ডনে। বেশ গর্বের সাথে উত্তর দিল তপন রায়। অশোক রায় চৌধুরী লন্ডন ছিলেন? আমিও ছিলাম লন্ডনে। সেখানেই আমি এক অশোক রায়ের নাম শুনেছি। তিনিও লন্ডন ছিলেন। তার বাড়িও ছিল দিল্লির এই আগপাড়ায়। শুনেই তপন রায়ের চোখ দুটো পাকিয়ে উঠল। চোয়ালগুলো কিছুটা শক্ত হয়ে এলো। নাকের ছিদ্রগুলো ফুলে মোটা হয়ে উঠল অনেকখানি। বিষমাখা ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে থাকলো জেফরির দিকে।
কার কাছে কি শুনেছেন তার নামে? গমগম করে বেজে উঠল তপন রায়ের গম্ভীর কণ্ঠ। জেফরির চোখে চোখ রেখে তাকিয়ে থাকলো সে। তার তাকানোর ভঙ্গি দেখে শীতল একটা অনুভূতি হলো জেফরির। মুচকি হেসে পরিবেশটা স্বাভাবিক করতে চাইল সে। কি শুনেছেন সেটা বলুন। মুখের হাসি মুছে গেল তপন রায়ের। বলবো, তার আগে বলুন, জাইহান কাশ্মীরের নাম শুনেছেন কখনো? হ্যাঁ, শুনেছি। তার সাথে আপনার সম্পর্কটা কিসের? শীতল কণ্ঠে জানতে চাইল তপন রায়। লন্ডন জেলখানায় দেখা হয়েছিল। উঁচা লম্বা বেশ সুঠাম দেহের অধিকারী, চেহারাও ছিল মিষ্টি। বড় আজব ধরনের মানুষ ছিলেন তিনি। তার কাছে কি শুনেছেন আব্বুর নামে? আবারও প্রশ্ন করল তপন রায়। ধীরে ধীরে তার কণ্ঠ আরও উঁচু হচ্ছে। তেমন কিছু না, তবে প্রায়ই অশোক রায় বলে চেঁচিয়ে উঠত সে। বলতো, আমি যাব দিল্লির আগপাড়ায়, খুঁজে বের করব তাকে। কে এই অশোক রায়? তার কি ক্ষতি করেছে? কেন তাকে খুঁজে বের করবে? শোনার জন্য চাপাচাপি করতাম, কিন্তু কিছুই বলতে চাইতো না। তপন রায়ের চেহারায় কঠিন একটা ভাব ক্রমেই ফুটে উঠেছিল জেফরির কথা শুনতে শুনতে। অনেকক্ষণ সময় নিয়ে ধীরে ধীরে শান্ত হলো তার চেহারা। মাথা ঝাঁকাতে ঝাঁকাতে সে বলল, হ্যাঁ, আমার বাবাই সেই অশোক রায় চৌধুরী। কি আশ্চর্য, আমার স্মৃতি থেকে হারিয়ে গিয়েছিল লন্ডনের সেই কাহিনী। আপনার বাবার নাম শুনে লন্ডনের কথা মনে পড়ল। লন্ডনের কথা মনে পড়তেই জেল জীবনের কথা মনে পড়ল। জেল জীবনের কথা মনে পড়তেই জাইহান কাশ্মীরের কথাও মনে পড়ে গেল। এমনটা হয় অনেক সময়, কথায় কথায় অনেক কিছু মনে পড়ে যায়। তো ওই বদমাশির কি খবর? প্রশ্ন করল তপন রায়। কার? জাইহান কাশ্মীরের? হ্যাঁ, ছিলাম তো তার সাথে মাত্র 1 সপ্তাহ। তখন দেখেছি তার অবস্থা ছিল খুব খারাপ। যক্ষা রোগ ছিল মনে হয়। কাশি দিতেই থাকতো সারাদিন। তার সাথে থাকাই দায় হয়ে পড়েছিল। তবু দুজন একই দেশের মানুষ বলে কিছুটা সখ্য তৈরি হয়েছিল। 1 সপ্তাহ পর আমার সাজা শেষ হয়ে গেল, আমি বেরিয়ে এলাম। এরপরের খবর আর জানি না। আরও খারাপ হওয়া উচিত ছিল তার অবস্থা। লম্পট ছিল একটা। ঘৃণায় একদিকে বেঁকে গেল তপন রায়ের মুখ। ঘটনা কি ছিল আসলে? তাকে দেখে তো লম্পট মনে হতো না। অবিশ্বাস ফুটে উঠল জেফরির মুখে। সে ছিল খুনি, বিশ্বাসের খুনি, ভরসার খুনি, স্বপ্ন ও আশার খুনি। আমার আব্বু ছিলেন তার কর্মচারী, সে ছিল মালিক, কিন্তু আব্বুর ইজ্জতের উপর হাত দিয়েছিল সে। আব্বুর কাছ থেকে আব্বুর একমাত্র ছোট বোন, আব্বু যাকে নিজের মেয়ের মতো লালন পালন করেছিলেন, তাকে ছিনিয়ে নিয়েছিল। ভুলিয়ে ভালিয়ে মুসলমান বানিয়ে বিয়ে করে নিয়েছিল তাকে। কিন্তু সে তো বলতে গিয়েও থেমে গেল জেফরি। কি বলতো? উত্তেজিত হয়ে প্রশ্ন করল তপন রায়। বলতো সে নিষ্পাপ। ক্রোধে ফেটে পড়ল তপন রায়। তার মতো মানুষকে আপনি নিষ্পাপ মনে করেন, যে কিনা সহজ সরল একটি মেয়েকে ধোঁকা দিয়ে ধর্মান্তরিত করেছে, ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে ভোগ করার পর নিষ্ঠুর হাতে হত্যা করেছে? সে হত্যা করেছে, কিন্তু সে তো বলতো খুনি ছিল অশোক রায় চৌধুরী। জাইহান কাশ্মীরিকে ফাঁসি দেওয়ার জন্য সে নিজেই নাকি হত্যা করেছিল নিজের বোনকে। মিথ্যে কথা, বাবা হত্যা করেননি, জাইহান কাশ্মীরেই হত্যা করেছিল খায়েশ মিটে যাওয়ার পর। বুঝতে হবে লোকটা ছিল মুসলিম। যা তুই লম্পট, নারীরা তাদের কাছে ভোগপণ্য ছাড়া কিছুই না। থাক সে কথা, কিন্তু বাচ্চাটা কই? তাকেও কি হত্যা করেছিল সে? কৌশলে মোহাম্মদের খোঁজ নিতে চাইল জেফরি। হয়তো ইচ্ছে ছিল হত্যা করার, কিন্তু আব্বুর জন্য পারেনি। আব্বু খুনির কোল থেকে ছিনিয়ে নিয়েছিল তাকে। তারপর মরিয়া হয়ে জানতে চাইল জেফরি। তারপর আব্বু তাকে বাড়ি নিয়ে এলেন, কিন্তু সমস্যা দেখা দিল একটা। তাকে দেখলেই আব্বু শুধু তার বোনকে মনে পড়ে যেত। বারবার কেঁদে উঠতেন। বাধ্য হয়ে আব্বু তাকে তার এক নিঃসন্তান বন্ধুর কাছে দত্তক দিয়ে দিয়েছিলেন। আপনার আব্বুর সেই বন্ধুর নাম কি? ভয়ে ভয়ে প্রশ্ন করল জেফরি। জানি না, আমরা তো তখন খুবই ছোট। 1 কি 1.5 বছর ছিল আমার বয়স। এখন কিছুই মনে নেই। আপনারা তো কৌতূহল কেন তাকে নিয়ে? কিছুটা ক্ষেপে গেল তপন রায়। সন্দেহের চোখে তাকালো জেফরির দিকে। মনে মনে ভয় পেয়ে গেল জেফরি। মুহূর্তে অনেক কিছু জানা গেছে, আর কোনো প্রশ্ন করা ঠিক হবে না। পরে আবার কোনো এক সুযোগে জেনে নিতে হবে সে বন্ধুর নাম। আমিও তো বাবা মা হারা সন্তান, উদাস একটা ভাব করল জেফরি। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, এতিম অনাথ হিসেবে বেড়ে উঠেছি। বাবা মার আদর স্নেহ পাইনি কখনো। তাই তার ব্যাপারটা আমাকে কৌতূহল করেছে। জানতে ইচ্ছে করছে কোথায় আছে, কেমন আছে সে, জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে নাকি লাঞ্ছনা গঞ্জনায় কেটে যাচ্ছে তার জীবন। বাদ দিন তার কথা, আব্বুকেই কোনো দিন দেখিনি তার কথা মুখে আনতে। মনে পড়লে আব্বুর মন খারাপ হতো বলে আম্মু তার কথা মুখে আনতেন না কখনো। আচ্ছা ভালো, আজ তাহলে যাই, একটু বের হতে হবে, পরে আবার কথা হবে আশা করি। সে পর্যন্ত ভালো থাকুন। ঠিক আছে, যখনই সুযোগ হবে চলে আসবেন এখানে, চা কফির আড্ডা হবে। ভালো থাকুন।
জেফরি চলে এলো তার রুমে। বাইরে রাত নামলো অন্ধকারের পর্দা ঝুলিয়ে। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ল সে। পরদিন সকাল 10টার দিকে নামলো নিচে। রেস্টুরেন্টে গিয়ে নাস্তা সেরে নিল। বেরিয়ে আসতে যাবে তখন ঘটল আরেক ঘটনা। অসীম, অসীম, দাদা আমার বলে দৌড়ে এলো একটি মেয়ে। কাছে এসে জড়িয়ে ধরল জেফরিকে। সবিষয়ে লক্ষ্য করল জেফরি। এই সেই মেয়ে যাকে অশোক রয়ের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতে দেখেছিল সে। অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি অসীম নই, জেফরি, জেফরি হাসান জাসুস। কিন্তু মেয়েটি তার কথা বিশ্বাস করলো বলে মনে হলো না। ঘোর লাগা চোখে তাকিয়ে থাকলো জেফরির দিকে। অনেকক্ষণ পর বলল, সরি, আমার মাথা ঠিক ছিল না। নতুন কাউকে দেখলেই তাকে আমার অসীমের মতো লাগে, তাই সব গুলিয়ে ফেলি, সরি। একজন মহিলা এগিয়ে এলেন তখন। 40 থেকে 45-এর মতো হবে বয়স। জেফরিকে লক্ষ্য করে বললেন, মাফ করে দিও বাবা, দাদাকে হারিয়ে আমার মেয়ের মাথা ঠিক নেই। মহিলা তার মেয়েকে টেনে নিয়ে গেলেন একটি টেবিলের দিকে। জেফরি নেমে এলো রাস্তায়। হাঁটতে হাঁটতে চলে এলো অশোক রায়ের বাড়ির সামনে। আগপাড়া কলেজিয়েট স্কুলের একটা বেঞ্চিতে বসে পড়ল বাড়িটার মুখোমুখি হয়ে। রিদিম রায় আর বিহুষ রায় গতকাল এই সময় বেরিয়ে এসেছিল খেলতে। আজও যদি আসে ভাব জমাতে হবে ওদের সাথে। কিছু তথ্য যদি পাওয়া যায় ভালোই হবে। অনেকক্ষণ বসে থাকলো জেফরি। 1.25 ঘন্টা পেরিয়ে গেল অপেক্ষা করতে করতে। রিদিম বা বিহুষ কেউই এলো না। তার বদলে অনেকগুলো পুলিশ বেরিয়ে এলো অশোক রায়ের বাড়ি থেকে। বাড়ির সামনের চত্বরে জটলা করে দাঁড়িয়ে থাকলো ওরা। অশোক রায়ের বাড়ির গ্যারেজের ভেতর থেকে বেরিয়ে এলো ওদের গাড়ি। সবাই উঠে পড়লো গাড়িতে, দুজন বাদে। গাড়ি চলে যেতেই তারা হাঁটতে শুরু করলো সামনের দিকে। তাদের পিছু নিল জেফরি। হাঁটতে হাঁটতে দীপন চক্রবর্তীর চায়ের স্টলে গিয়ে উঠলো ওরা। চায়ের অর্ডার করলো ভেতরে ঢুকে। জেফরিও চায়ের অর্ডার দিল। বাইরে দাঁড়ালো সে। দুই পুলিশ কী নিয়ে কথা বলে সেটা শুনতে হবে। কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এমনভাবে মুখে কুলুপ এঁটে রাখলো ওরা, হতাশ হওয়ার দশা হলো। চা খেলো দুই পুলিশ। তারপর অনেক সময় পেরিয়ে যাওয়ার পর দুই পুলিশের একজন, যার বুকের নেম প্লেটে লেখা অরুণ কুমার, সে পকেট থেকে সিগারেট বের করলো। আগুন বাড়িয়ে দিল দীপন। সিগারেট টানতে টানতে পাশের জনকে বলল, আচ্ছা বলুন, তপন রায় এবং তাপস রায়ের স্ত্রীর ধারণা ওই লোকই তাপসকে খুন করে থাকতে পারে। আমার প্রশ্ন হলো, তার সমস্যা ছিল অশোক রায়ের সাথে। তার বোনকে বিয়ে করেছিল ভুলিয়ে ভালিয়ে, আবার খুনও করেছিল কোনো এক রহস্যময় কারণে। লন্ডনে 19 বছরের সাজা খেটেছে, কিন্তু তাপসের সাথে তার কোনো লেনদেন ছিল না। তাপস হয়তো তাকে চিনতও না, হয়তো তাপসকে চিনত না, এবং তাপস যেদিন খুন হলো সেদিন সে এখানে এসেছে এমন প্রমাণও পুলিশের কাছে নেই। তাপস খুন হওয়ার পর যাকে বেরিয়ে যেতে দেখা গেছে সিসিটিভিতে, তার বয়স বড়জোর 20 হবে, কিন্তু ওই লোকের বয়স হবে কমপক্ষে 40-45-এর মতো। লোকটার নাম যেন কি? প্রশ্নগুলো বলুন। জাইহান, জাইহান কাশ্মীরি। রেকর্ড কি বলছে? লোকটা এখন কোথায়? এয়ারপোর্টে ট্রান্সপোর্ট রেকর্ড অনুযায়ী লন্ডন থেকে গত মাসের 30 তারিখে কাশ্মীরে এসেছে সে, বলল অরুণ কুমার। এরপর থেকে সেখানেই আছে। দিল্লি এসেছে কিংবা অন্য কোথাও গেছে, ডাটা ঘেটেও এমন রেকর্ড পাওয়া যায়নি। তবে সিসিটিভিতে যাকে তাপসের রুম থেকে বেরিয়ে যেতে দেখা গেছে, রেকর্ড অনুযায়ী সেও এসেছিল কাশ্মীর থেকেই। এখন সবার আগে তার পরিচয় বের করতে হবে। মোবাইল ট্র্যাক করা যায়নি লোকটার। তার নামে যে সিম রেজিস্ট্রেশন করা হয়েছে রেকর্ড অনুযায়ী, সেটা এখনও কাশ্মীরে আছে। ছবিটা আবার দেখি। পকেট থেকে একটি ছবি বের করলো অরুণ কুমার, দিল বরুণের হাতে। ছবিটা হাতে নিয়েই দেখলো এক নজর। তারপর হঠাৎ করে মেলে ধরল দীপন চক্রবর্তীর দিকে। দাদা দেখুন তো, লোকটাকে দেখেছেন কখনো? দীপন অবাক চোখে তাকিয়ে থাকলো ছবির দিকে। তাকিয়ে থাকতে থাকতেই তার চেহারার রং পাল্টে গেল কয়েকবার। হঠাৎ মেঘের আড়াল থেকে বেরিয়ে আসা সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল তার চোখ মুখ। প্রায় চেঁচিয়ে উঠল সে, এই লোক তো অশোক রায়ের বোন জামাই, পদ্মাবতী রায়ের স্বামী। পদ্মাবতীকে খুন করে জেল খেটেছে লন্ডনে। এই তো কদিন আগে তাপস রায় খুন হলো যেদিন রাতে, তার আগের দিন এসেছিল আমার দোকানে। কফি খেতে খেতে অনেকক্ষণ গল্পও করেছে। পদ্মাবতীকে তো আগেই খুন করেছিল, এবার এসেছিল তাপস রায়কে খুন করতে। আজ তো একটা খুনি। থামলো দীপন। উত্তেজনায় তার চোখ মুখ লাল হয়ে উঠেছে, কাঁপছে থরথর করে, ঘামছে দরদর করে। কি আশ্চর্য, এই লোক ঠিকই চিনতে পেরেছে লোকটাকে। অথচ তপন রায়, তাপস রায়ের স্ত্রী, ওরা কেউ চিনতে পারল না কেন? অবাক হয়ে প্রশ্ন করল অরুণ। স্যার, আমি যখন ছোট তখন থেকেই তাকে চিনি। অরুণের প্রশ্নের উত্তরে বলল দীপন। কিন্তু তপনের হয়তো তখন জন্মই হয়নি, হলেও 1-1.5 বছর ছিল তার বয়স। আর তাপসের স্ত্রীও তো এই বাড়ির বউ হয়ে এসেছে এই অল্প কয়েক বছর আগে। ওরা চিনবে কেমন করে? তাছাড়া এবার সে এসেছিল ছদ্মবেশ নিয়ে।
তাই আমারও চিনতে সময় লেগেছিল। বড় একটা সূত্র চলে এসেছে হাতে। এই খুনের কিনারা করা এখন সময়ের ব্যাপার। উঠে দাঁড়ালো অরুণ কুমার। বরুণ কুমারও উঠল তার দেখা দেখি। রাস্তায় নেমে হাঁটতে শুরু করলো ওরা। দুই পুলিশ দোকান থেকে বেরিয়ে যেতেই চায়ের বিল মেটালো জেফরি। আস্তে আস্তে হাঁটতে শুরু করলো ওয়েস্টার্ন রেসিডেন্সিয়াল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের দিকে। বুকের ভেতরটা ধকধক করছে। ভয়ঙ্কর এক মহাবিপদ ধেয়ে আসছে জাইহানের দিকে। সেটা ঠেকানোর কোনো উপায় দেখতে পাচ্ছে না। আজ এই মুহূর্তে তাকে সাবধান করে দিতে হবে। ফ্রি কাশ্মীর মুভমেন্টের সবার কাছেই মোবাইল আছে, তবে যোগাযোগের জন্য তারা কেউই মোবাইল ব্যবহার করে না। সরকারের ইন্টেলিজেন্স বিভাগ উৎপেতে থাকে তাদের ধরার জন্য। যদি মোবাইল ব্যবহারের গুরুতর কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে ক্লোন সিম এবং রিম ব্যবহার করেন তারা। গোয়েন্দাদের নজর এড়িয়ে যোগাযোগ সম্পন্ন করতে হলে কথা শেষ করতে হয় 1 মিনিটেরও কম সময়ের মধ্যে। এর বেশি সময় কথা চালিয়ে গেলে গোয়েন্দাদের ট্র্যাকিং ডিভাইস ক্লোন সিমের কথাবার্তা রেকর্ড করে ফেলার সম্ভাবনা থাকে। রিস্ক হয়ে যেতে পারে ভেবে কোনো ক্লোন নাম্বারও সাথে আনেননি জেফরি। আসন্ন বিপদ সম্পর্কে জাইহানকে জানাতে হলে কাশ্মীরে ফিরে যাওয়া ছাড়া আপাতত আর কোনো পথ খোলা নেই। রুমে ফিরে সব কিছু গুছিয়ে নিল জেফরি। তারপর ইমার্জেন্সি প্লেন ধরে চলে এলো কাশ্মীরে। উমাইর হাসানের সাথে সাক্ষাৎ করে জানালো সব কিছু। জাইহানকে সাবধান করে দেওয়ার দায়িত্ব নিলেন উমাইর হাসান। আরও কিছু কাজ সেরে আবারও দিল্লির পথ ধরল জেফরি। দিল্লি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এর সহকারী কমিশনারের কার্যালয়। সহকারী কমিশনার মোহন দেব বসে আছেন চিন্তামগ্ন হয়ে। অনেক দিন হয়ে গেল তাপস্যায় খুন হয়েছে, এখনও সেই খুনের রহস্যের কুল কিনারা হলো না। থানা পুলিশের ব্যর্থতার পর মামলাটির তদন্তের ভার চেপেছে সিবিআইয়ের উপর। সিবিআই সবার ভরসার জায়গা। সিবিআই যদি ব্যর্থ হয় আস্থার জায়গাটা ধসে পড়বে। সেটা হতে দেয়া যায় না। যেভাবেই হোক এই খুন রহস্যের সমাধান করতেই হবে। হঠাৎ ঝড়ের বেগে ভেতরে ঢুকলো অরুণ কুমার আর বরুণ কুমার। তাদের দেখে ধ্যানমগ্নতা ভাঙল মোহনদেবের। মাথা উঠিয়ে ওদের দিকে তাকালেন তিনি। কি ব্যাপার, এমন হাঁপাচ্ছ কেন তোমরা? মোহনদেব তাকালেন প্রশ্নবোধক চোখে। কি বলবো স্যার, দারুণ একটা সূত্র চলে এসেছে আমাদের হাতে। অরুণ কুমারের মুখে খুশির ঝিলিক। তদন্তের শুরুতেই আমরা জাইহান কাশ্মীরিকে সন্দেহের তালিকা থেকে দূরে রেখেছিলাম। সেটা ছিল আমাদের ভুল। পকেট থেকে জাইহান কাশ্মীরের ছবিটাও বের করলো অরুণ, তুলে ধরল মোহনদেবের সামনে। ছবিটা দেখুন স্যার, মনে হচ্ছে লোকটার বয়স 20-এর কোঠায়। বাস্তবে তার বয়স 40-এর উপরে। সে এখানে এসেছিল ছদ্মবেশ নিয়ে। খুনটা ঘটিয়ে সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে। এখন কোথাও গিয়ে ঘাপটি মেরে আছে। হাত বাড়িয়ে ছবিটা নিলেন মোহনদেব। দেখতে শুরু করলেন মনোযোগ দিয়ে। দেখতে দেখতেই উজ্জ্বল হয়ে উঠল তার চোখ। অরুণ বলতে শুরু করলেন, চেহারাটা সামান্য ধরা যাচ্ছে এখন। এটা জাইহান কাশ্মীরি। আশ্চর্য হচ্ছি, কি ভয়ঙ্কর লোকটা। বেশভূষা পাল্টে ছদ্মবেশ নিয়ে কীভাবে পালিয়ে গেল খুন করে, অথচ কতদিন ধরে অন্ধকারে হাতড়ে মরছি আমরা। ঘটনার প্যাচ খুলতে পারছি না, রহস্যের তল খুঁজে পাচ্ছি না। আর বাঁচার পথ পাবি না বেটা। শোনো অরুণ, ছবিটা ল্যাব টেকনিশিয়ান রমেশের কাছে দাও। পিক ট্র্যাকার ব্যবহার করে জাইহান কাশ্মীরের সাথে ছবিটাকে মেলাতে বলো। কত পার্সেন্ট মেলে জানাও আমাকে। ছবি নিয়ে চলে গেল অরুণ কুমার ও বরুণ কুমার। ল্যাব টেকনিশিয়ান রমেশের খোঁজে সিবিআইয়ের ল্যাব রুমে প্রবেশ করলো ওরা। রমেশ কাজ করছিল তার টেবিলে বসে। ছবিটা তার হাতে তুলে দিল অরুণ। মোহনদেবের আদেশ শোনালো তাকে। বসের আদেশ পেয়ে কাজ শুরু করে দিল রমেশ। হাতের ছবিটা ঢুকিয়ে দিল পিক ট্র্যাকারের ভেতর। তারপর ডাটা ব্যাংক থেকে জাইহান কাশ্মীরের একটি অরিজিনাল ছবি ডাউনলোড করলো। পিক ট্র্যাকারের মাধ্যমে মেলাতে শুরু করলো উভয়টাকে। কিছুক্ষণ পর সবিষয়ে লক্ষ্য করলো অরুণ, দুটো ছবির মধ্যে আদতে কোনো পার্থক্যই নেই। দৌড়ে বের হলো সে। মোহনদেবের রুমে এলো হন্তদন্ত হয়ে। স্যার, উত্তেজিত স্বরে বলল সে, আমরা যা ধারণা করেছিলাম তাই সত্যি হলো। সিসিটিভি থেকে প্রাপ্ত ছবিটা হুবহু মিলে গেছে জাইহান কাশ্মীরের ছবির সাথে। দুটো ছবির মধ্যে কোনো পার্থক্যই নেই স্যার। চলো তো আমিও দেখি এক নজর। উঠলেন মোহনদেব, প্রবেশ করলেন ল্যাবরেটরিতে। সবিষয়ে লক্ষ্য করলেন দুটো ছবি জাইহান কাশ্মীরের। দুটোর মধ্যে আসলে কোনো পার্থক্যই নেই। দুটো ছবি প্রিন্ট করে আমার রুমে পৌঁছে দাও। এবার আর বাঁচার পথ নেই তার। নিজের রুমের দিকে চলে গেলেন মোহনদেব। ছবি দুটো প্রিন্ট করে অরুণকে দিয়ে দিল রমেশ। ছবি নিয়ে অরুণ চলে এলো মোহনদেবের কাছে। মোহনদেব বললেন, টিম রেডি করো, এই মুহূর্তে অভিযানে নামবো আমরা। অল্প সময়ের মধ্যেই সিবিআই টিম রেডি হয়ে গেল। দ্রুত এয়ারপোর্টে পৌঁছে গেল তারা। কাশ্মীর এয়ারের প্লেন ধরে চলে এলো শ্রীনগরে। শ্রীনগর থানায় রিপোর্ট করলো প্রথমে। তারপর থানার গাড়ি নিয়েই বেরিয়ে পড়লো ঝটপট। ছানপুরার উদ্দেশ্যে চলতে শুরু করলো সিবিআইয়ের গাড়ি।
তাপসায়ের খুনের সাথে এমনভাবে জড়িয়ে যাবে তার নাম কল্পনাও করেননি জাইহান। প্রিয়তমা স্ত্রীকে খুন করার মিথ্যে অভিযোগে ১৯ বছর জেল কেটেছেন তিনি। আবার যদি মিথ্যে খুনের আরেক অভিযোগে গ্রেফতার হতে হয়, দুঃখের সীমা থাকবে না। উমাইর হাসান এসে সব কিছু জানিয়ে যাওয়ার পর থেকেই একটা আতঙ্ক বিরাজ করছে মনে। এই মুহূর্তে লন্ডনে ফিরে যাওয়াই তার জন্য ভালো। উমাইর হাসানও সেই পরামর্শ দিয়ে গেছেন, ফিরে যাওয়াই তার জন্য ভালো। শাহজাদা মোহাম্মদকে খুঁজে বের করার জন্য যা করার তারাই করবেন। এই নিয়ে চিন্তা না করে নিজের নিরাপত্তা নিয়েই ভাবা উচিত। কিন্তু এখন বের হওয়ার রাস্তা নিয়েই চিন্তিত তিনি। এয়ারপোর্টে নিশ্চয়ই তার নামে অ্যালার্ট জারি হয়ে গেছে, গেলেই গ্রেফতার হতে হবে। ভাবতে ভাবতেই চট করে একটা কথা মনে পড়ল তার, লন্ডনে না গিয়ে আজাদ কাশ্মীরে পালিয়ে যাওয়াই যায়। যতদিন ইচ্ছা আত্মগোপন করে থাকা যাবে সেখানে। দ্রুত পাকা চুলের পরচুলাটা পরে নিলেন জাইহান। পাকা গোফটাও বসিয়ে নিলেন ঠোঁটের উপর। লম্বা সাদা দাড়ি লাগিয়ে নিলেন মুখে। ৬০-৭০ বছর বয়সী বৃদ্ধের ছদ্মবেশ নিলেন যত্ন করে। এছাড়া কোনো উপায়ও নেই। কোথায় উৎপেতে আছে পুলিশ কে জানে। তাদের চোখ ফাঁকি দিতে না পারলে কপালে খারাপই আছে। চাচ্চুর কাছে সব খুলে বলে দ্রুত বেরিয়ে পড়লেন জাইহান। মহল্লার অনেকের সাথেই দেখা হলো রাস্তায়। একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল তারা। কেউই চিনতে পারেনি ছদ্মবেশী জাইহানকে। ছানপোড়া মোড়ের দিকে হাঁটতে শুরু করলেন তিনি। মোড়েই ট্যাক্সি পাওয়া যাবে। ট্যাক্সি নিয়ে চলে যেতে পারবেন নিলাম উপত্যকায়। সেখান থেকে ইরবিল হয়ে প্রবেশ করতে হবে আজাদ কাশ্মীরে। মোড়ে পৌঁছে থমকে গেলেন জাইহান। কোনো ট্যাক্সি নেই। ট্যাক্সি স্ট্যান্ড ফাঁকা। অন্য কোনো যানবাহনও চোখে পড়ছে না। বহু মানুষ অপেক্ষা করছে যানবাহনের জন্য। মানুষের ভিড়ে মিশে গিয়ে অপেক্ষা করতে লাগলেন তিনি। কিছুক্ষণের মধ্যেই ট্যাক্সি চলে আসতে পারে কিংবা অন্য কোনো যানবাহনও পেয়ে যেতে পারেন ভাগ্য ভালো হলে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও ট্যাক্সি এলো না, অন্য কোনো যানবাহনও এলো না। এলো পুলিশের গাড়ি। জাইহানের চোখের সামনে দিয়ে চলে গেল সামনের রাস্তা ধরে সোজা জাইহানদের বাড়ির দিকে। ভয়ে দুবার কেঁপে উঠলেন জাইহান। অল্পের জন্য বেঁচে গেছেন তিনি। এখন আর এখানেও অপেক্ষা করা যাবে না। ট্যাক্সি আসুক বা না আসুক সটকে পড়তে হবে এখান থেকে। সামনের দিকে হাঁটতে শুরু করলেন তিনি। হেঁটে হেঁটেই চলে এলেন গালন্দ বাজার। গালন্দ বাজারও একই অবস্থা। কোনো ট্যাক্সি নেই, অন্য কোনো গাড়িও নেই। মানুষজন দাঁড়িয়ে আছে যানবাহনের জন্য। ব্যাপার কি, হরতাল ডাকেনি তো কেউ? না ডেকে থাকলে যানবাহনের অকাল পড়ল কেন? যাই হোক, অপেক্ষা করার সুযোগ নেই। যতটা সম্ভব দূরে সরে যেতে হবে, পুলিশ যেন তার নাগাল না পায়। হাঁটতে হাঁটতে হঠাৎ লক্ষ্য করলেন একটা লোকাল বাস আসছে সামনের দিক থেকে, যাবে ছানপোড়ার দিকে। এটাতে উঠে পড়া যায়। ছানপোড়া যাত্রী নামিয়ে এই রাস্তা ধরেই ফিরে আসবে বাসটি, যাবে নিলাম উপত্যকার দিকে। বাস লক্ষ্য করে হাত তুললেন জাইহান। গতি কমিয়ে প্রায় দাঁড়িয়ে গেল বাসটি। জাইহান উঠে পড়ল লাফ দিয়ে। তার লাফ দেওয়ার গতি দেখে বাসের হেল্পার বলে উঠল, চাচারে দেখা যায় বুড়া, কিন্তু গায়ে শক্তি আছে। জাইহান কোনো উত্তর দিলেন না। যা বলার বলুক, সব কথায় কান দিতে নেই। সিটে গিয়ে বসতেই একটা ভয় ঢুকলো মনে। ভুল করলাম না তো? যেখান থেকে পালাচ্ছি সেখানেই আবার ফিরে যাচ্ছি। পুলিশের মুখোমুখি হতে হবে না তো আবার? এছাড়া তো আর কোনো উপায়ও নেই। এই মুহূর্তে বাসটা খালি আছে। যে পরিমাণ যাত্রী অপেক্ষা করছে গলন্দ বাজারে, তাদের নিয়ে ফেরার সময় তিল পরিমাণ জায়গাও থাকবে না। হাজারবার হাত তুললেও এই বাস আর রাস্তা থেকে কোনো যাত্রী উঠাবে না। আমও যাবে, ছালাও যাবে। তার চেয়ে এখন খালি বাসে উঠে পড়া গেছে সেটাই ভালো। ছানপোড়ায় গিয়ে দেরি করবে না বাস, যাত্রী নিয়েই ফিরতি পথ ধরবে। এর ভেতর বাস থেকে নামবেন না জাইহান, হেল্পার কন্ট্রাক্টর বললেও না। দেখতে দেখতে ছানপোড়ায় চলে এলো বাস। বাস স্ট্যান্ডে এসে থামতেই হুড়মুড়িয়ে উঠে পড়ল যাত্রীরা। বাস ভরে গেল কানায় কানায়। হেল্পার দরজা লাগিয়ে দিল, বাস ছাড়বে এখনই। হঠাৎ করেই তখন বাইরে চোখ পড়ল জাইহানের। দূরে দেখা যাচ্ছে পুলিশের গাড়িটাকে। গতির ঝড় তুলে এগিয়ে আসছে তার দিকেই। জাইহানদের বাড়ির সামনে গিয়ে থামলো পুলিশের গাড়ি। সবার আগে নেমে এলেন মোহনদেব। তারপর একে একে নেমে এলো পুরো টিম। মুভ বলেই জাইহানদের বাড়ির দিকে ইশারা করলেন তিনি। দেয়াল টপকে বাড়ির ভেতর ঢুকে পড়ল সিবিআইয়ের সদস্যরা। তালাবদ্ধ বাড়িটির চারপাশ ঘিরে চক্কর দিল। তন্ন তন্ন করে খুঁজেও পেল না কাউকে। জাইহানদের বাড়িতে মানুষের কথাবার্তা শুনে সচকিত হলেন আফসান চাচ্চু। বাড়ির সামনের চত্বরে বেরিয়ে এলেন তিনি। পুলিশের গাড়ি দেখেই ভয় খামছে ধরল তাকে। সামনে পড়লেই বিপদ। আবার বাড়ির ভেতর ঢুকে পড়লেন তড়িঘড়ি করে। কিন্তু মোহনদেবের কপাল ভালো। হঠাৎ করেই কফিলের দেখা পেয়ে গেলেন তিনি। কফিল গিয়েছিল ছানপোড়া বাজারে। কেন, কী কারণে জাইহানের পিছু নিয়েছে পুলিশ, কফিলের সে সম্পর্কে কিছুই জানা ছিল না। হাতে বাজার নিয়ে মোহনদেবের সামনে দিয়ে হনহন করে বাড়ির দিকে ফিরছিল সে। ধমকে সুরে তাকে ডাক দিলেন মোহনদেব। ডাক শুনেই কিছুটা ভরকে গেল কফিল।
চোখ তুলে তাকালো। রিভলভার হাতে ভয়ঙ্কর মুখভঙ্গি করে দাঁড়িয়ে থাকা মোহনদেবকে দেখেই তার আত্মাটা লাফাতে শুরু করলো। বিনা কারণেই যেখানে যুবকদের তুলে নিয়ে যাওয়া পুলিশের ধর্ম, সেখানে যুবকেরা পুলিশ দেখলে ভয় পাবে, সেটাই স্বাভাবিক। ভয়ে ভয়ে মোহনদেবের কাছে আসলো কফিল। কাছে আসতেই খেকিয়ে উঠলেন মোহনদেব। পিস্তলটা কফিলের মাথা বরাবর তুলে ধরে বললেন, আরও কাছে আয়। মোহনদেবের আরও কাছাকাছি এলো কফিল। মোহনদেব পকেট থেকে জায়হানের ছবি বের করলেন, তুলে ধরলেন কফিলের চোখের সামনে। লোকটাকে চিনিস? চেঁচিয়ে উঠে জানতে চাইলেন মোহনদেব। জায়হানের ছবি দেখেই মাথার ভেতর সবকিছু তালগোল পাকিয়ে গেল কফিলের। হ্যাঁ বলবে নাকি না বলবে, কোনটা বললে কি অ্যাকশন হবে বুঝে উঠতে পারলেন না। আমতা আমতা করছিল কফিল। মোহনদেব রিভলভারের বাট দিয়ে গুঁতো মারলেন তার ঘাড়ে। ভয়ে আরও কুকড়ে গেল সে। বুঝলো কিছু একটা বলতে হবে দ্রুত, নইলে গুলি করে বসতে পারে লোকটা। আবারও আমতামতা করে মুখ খুলতে চেষ্টা করলো কফিল, কিন্তু মুখে জড়িয়ে গেল। আবার গুঁতো মারলেন মোহনদেব। ভয়ে দাঁত পাটি লেগে যাবার জোগাড় হলো কফিলের। তার মাথা চলতে শুরু করেছে। ঝড়ের বেগে চিন্তা করছে। চিন্তা করতে করতেই মুখ খুলল সে। চিনি স্যার, সে তো আমার চাচাতো ভাই। ওই ঘরে শুয়ে থাকতে দেখেছিলাম। দাঁড়িয়ে থাক এখানে, নড়বি না বলেই তার টিমকে ইশারা করলেন মোহনদেব। যাও, ওই বাড়িটা ঘিরে ফেলো। সিবিআই টিম ঘিরে ফেলল আফসান চাচ্চুর বাড়ি। প্রতিটি রুমে তন্ন তন্ন করে খুঁজল জায়হানকে। না পেয়ে খেপে গেল মোহনদেব। কফিলের পিঠে দমাদম পেটাতে শুরু করলো রিভলভারের বাট দিয়ে। অবস্থা বেগতিক দেখে দ্রুত সামনে এলেন আফসান চাচ্চু। ওর দোষ নেই, ও গিয়েছিল বাজারে, ও কিছুই জানে না। আমি বলছি, জায়হান 20-25 মিনিট আগে বেরিয়ে গেছে। কোন দিকে গেছে? রাগে গমগম করে উঠল মোহনদেবের গম্ভীর কণ্ঠ। ছানপোড়া মোড়ের দিকে। লেটস মুভ, পুরো টিমকে উদ্দেশ্য করে বললেন মোহনদেব। দ্রুত গতিতে গাড়িতে উঠল সবাই। ছানপোড়া মোড়ের কাছাকাছি যেতেই দূর থেকে দেখা যাচ্ছে জায়হান কাশ্মীরিকে বহন করা বাসটিকে। দরজা লাগিয়ে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। স্যার, বাসটাকে আটকানো দরকার, অরুণ বলল মোহনদেবের দিকে তাকিয়ে। হ্যাঁ, আটকাতে হবে। রিপন, জোরে টান দাও গাড়ি। মোহনদেবের নির্দেশ পেয়ে ড্রাইভার রিপন আরও জোরে গাড়িকে ছোটাতে শুরু করলো। সুপ্রিয় মণ্ডলী, আজকের পর্বটি এই পর্যন্তই। আমাদের পরবর্তী পর্বে আমরা আলোচনা করব জায়হান কাশ্মীর কি সত্যি আবারও গ্রেফতার হতে যাচ্ছে, আর নয়তো কিভাবে রক্ষা পাবে এই বিপদ থেকে। এই সকল প্রশ্নের উত্তর পাবেন আগামী পর্বে। আমাদের সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। যাদের কাছে আমাদের পর্বগুলো সামান্য থেকে সামান্য পরিমাণও ভালো লাগছে, তাদের কাছে অনুরোধ রইল কষ্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।